না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দেই। কল দিয়ে কি বলবো, আমার ভাইয়া ওরফে ছাইয়া জানেন ভার্সিটির সিনিয়র প্রেম না ডিম ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পার লে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা প্রেমকে ইঁদুর মারার ঔষধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইব্রিড করলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগছেই। লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকের। সকালে যেই বাইকটা তাকে মুতুজলে ফেলেছিল ওই বাইকের নাম্বার আকার কেবল পেছনে থেকে এক ঝলক দেখেছে, ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা? একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে, অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান, আচরণ তো নায়ক বগা খানের মতো। তৃষা কাজী বাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোছের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদার তৃষ্টা দিন ফোকা ফোকা চকচকাথে কেছেন। তৃষার ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যেই সম্পর্ক সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। দুরন্ত চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে। বাকি সব কিছুতে 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টোল ফোল তো তার পড়ে না, কিন্তু হাসলে গজদাঁতটা অবশ্য দেখা যায়। সেই ছোট বেলার কথা, 1-5-এ পড়া ছেলে তার গজদাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে আপনার টুথপেস্টে কি নুন আছে? পুরান ঢাকার ঘিঞ্জি অলি গলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সোয়ারিঘাটের নির্জনতা আজন জরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত, শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে, তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝেই প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলছে এক রুনি। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যেই হাতের মেহেদির রং এখনও পুরোপুরি ওঠেনি সেই হাতই আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুকে ধরফরানি, হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না। দাড়ি, সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেনতেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোনা মাংসে ঢুকে যায়। ভয়ার্ত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান। ফোনে ছাড়া সেই গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে। চোখে অন্ধক আকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায় সোজা কণ্ঠনালীর গভীরে। গটগট শব্দে রক্ত ছিটকে বেরোয়, একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতোই। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনও বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুলসজ্জায়? স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? প্রেম আমার, ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে, গলার ভেতর থেকে বোতা শব্দ বেরোয় জব আকারই করা পশুর মতো। মুখোশ পরা খুনি একদৃষ্টে তাকিয়ে উপভোগ করে তার নিস্তেজ দেহের টানাপন। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে। চোখে উন্মাদনায় মেশানো উত্তেজনা, ঠোঁটে প্রশ আকার নয়তির বাঁকা হাসি। কিন্তু এখনও শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভেতর ঘুরিয়ে দিল। রুহু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফারিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতের আধারে সোয়ারি ঘাট পেরিয়ে এই নির্জন জায়গা, কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসাল চোখের মনির ওপর। গলে ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেছে। চোখগুলো নরম হয়ে গলে পড়ল। গালের ওপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত। মৃত্যুর কারণ জানার আগেই মৃত। মৃতদেহের ওপর
চন্দ্রবিন্দুকে খুনি হাত বাড়ালো মেয়েটির লম্বা কালো চুলের ভেতর আঙুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার যে এগুলোই চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে ঘেচাং শব্দে গোড়া থেকে কেটে ফেলল পুরো চুল। হাতে রস্যই কারে এমনভাবে দেখল যেন যে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা উঠে দাঁড়াল। কি গরম পড়েছে আজ, এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছের বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরের অপেক্ষা করত। এ কার করতে ওপারে দাবি নিয়ে চলে গেল তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হই হট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় সে এক নাগালে গান গাইল, প্রেম আমার ও প্রেম আমার। নেওয়াজ কুঠি, কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত সেকেলে একটা জমিদারি বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও মিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে আজদের এই কুঠি। নেওয়াজ পুরান ঢাকার নামি দামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে, দেশে বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকেন। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তাসি ইদ্দিক নেওয়াজ। এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশাই বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি এখানে সেখান। এ কার ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কাজ কি? কই দাদার বয়স হয়েছে, ব্যবসার হাল নিজে ধরবে তা তো নয়, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকেই সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হায়না, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধ হয় আর রস্যই কার হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বখাটেপনা সারবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠেই চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজা। হেতিজারা আগে রাজশাহী থাকত, স্বামী মরেছে সেই ছোট মেয়েটা হওয়ার পর। শেষে এত ভাব অনটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুষ দেওয়ানের ভক্ত বেশি। মেয়ের মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্সের অফিসার। ড্যাশিং লুক, মারাত্মক চাহনি, কোনোটার অভাব তার। প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান্তিকে জিজ্ঞেস করল, কিরে প্রেমা, প্রেম কোথায়? নাস্তা করবে না? ইচ্ছে। প্রেমা মুখটা ভেঙচি কেটে ঢ্যাং ঢ্যাং। রস্যই কারে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজদের এই এত বড় সীমানার মধ্যে 2টো বাড়ি। একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউজ অফ লাভ, একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছে। এখন এখানে কম সেখানেই বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশ নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন ভয়ানক ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেত। এ কার চায় না, যদিও প্রেম তার 30 সীমানায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপুর হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল দেখাদেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় তৃষ্ণায় আকার একটু তৃষ্ণাত্ম করি। কোনটা দিয়ে শুরু করব ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল। 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলেই কাম হেয়ার বলতো সে চোখ মেরে। মেয়ের আর সাহসী হয়নি ওই বাড়িতে কাজ করার কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতেই দেখল প্রেম বিছানায় শুয়ে আছে। জুতাগুলোও খুলেনি, গায়ে সাদা একটা শার্ট। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমা ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁই কার্লি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটিমিটি হেসে বলল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়েছে বিরক্তি নিয়ে বলল, তোমার বাল খাবো।
যাও নিয়ে আসো। একটু সুন্দর করে বললে তো সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার বলেও থেমে গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল সকাল পীড়িতের প্যাচাল পারিস না তো। তোকে দেখলেই আমার মাথার রগগুলো নড়ে ওঠে। কেন সুন্দর লাগছে না? নতুন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেসওয়াশ করলেই হয় রে মগি? একটু ব্রেনওয়াশেরও তো দরকার আছে। প্রেমা আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে, কিন্তু সে তাকে বিয়ে করলে তো। প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। দুর্বাল, আজকে লেট হয়ে গেল। জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালি বাদরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতর এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারো সঙ্গে দেখা না করেই প্রেম ভার হসন্ত সিটি যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখেই সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবরের ধরে। তৃষার মধ্যে কোনো রিয়াকশন দেই দাঁড়ি। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি? সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো। চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই শিমলা একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন হসন্ত লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইতরামো করে রে? এই অঙ্কুর হলের রুমের চাবি দে তো। শালিকে বুঝিয়ে দেই পিস্তল আমার আসল না খেলনা। তৃষাকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করল প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাবার আগেই তৃষা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট। মুখে অনেক দামি মেকআপ করেছ। ইকার এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিজ থেকেই যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যালোমা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাদরমুখী দেখছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছ, তাও করা লাল। অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিসি। ওয়েট, একটা ছবি তুলে রুহুটাকে শান্ত করি। তৃষা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালেও ভেতরে ভেতরে হাসি চেপে রাখল। মনে ভাবল অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি। গাধা পড়ে হলেও আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক সিনিয়র ভাইয়া। নেন আপনার তো আইফোন। তুলেন একটা করা ছবি তুলেন। এ কার উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু একটু পাউট করেন। আপনাকে পাউট করলে বেবিডল লাগবে। প্রশংসা শুনে তৃষার মাথা আরও উঁচু হল। গর্বভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিতেই প্রেম ক্লিক করে ছবি তুলল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, গেছে। নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তৃষা ভ্রু উঁচিয়ে বলল যে সে মানুষকে তৃষা নুজায়াত নাম্বার দেয় না ভাইয়া। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু। কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখাই। ফার্স্ট রাবিশ ভাইয়া। প্রেম এক মুহূর্তে কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় তৃষাকে। তারপর বলে, দেখ খবিস মাইয়া তোর ছবি। তৃষার সেই ছবি দেখে প্রেমের চুল ছিঁড়ে ফেলতে করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউট করে রেখেছে। তৃষার রূপ নিয়ে মজা নেওয়া? আপনি নিজের থোমা খানা আয়নায় দেখেছেন? গরিলার মতো দেখতে। প্রেম ভ্রু কুচকে ঝাঝালো গলায় বলল, এই মেয়ে দেব নাকি ডিম থেরাপি? তৃষা মুচকি হেসে জবাব দিল, আপনার ওপর ট্রাই করে দেখান। ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কিছু পারো না? আরও অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারব না। আমার একটা ডিমান্ড আছে না? তোমার রিমান্ড আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলব। কখন ফেলবেন একটু আগে ভাবে জানিয়ে দিয়েন। আমার বান্ধবী শিমলা মরিচকে বলবো নিচে থেকে ক্যাচ ধরতে। আমার ডিমান্ডের সেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবেন। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তেরে এসে তৃষার চুল মুঠি করে ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেডা, চুল ছাড়। চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে। ছাড় কইলাম। এত চেঁচাবেচিতে এ কার খানিকটা থমকে গেল। ভাবল এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আরে কিছু করেছি নাকি? এমন ভাবে চেঁচানোর মানে কি? তৃষা মুখ ছাড়িয়েই আরও জোরে চেঁচিয়ে উঠল, ও মোর খোদা, মরে গেলুম রে প্রেম। প্রেম তুই আর প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ। মেয়ে তোমার ভয় নেই? তৃষা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনি বেচি। এখন ধাক্কা দিব নাকি সাইট দিবেন? উফস, ছেলে পুলেদের জন্য পড়ালেখা করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথা?
চুপ করেন ব্যাটা, আপনার মুখ করে দেব ভোতা। চুপ থাক, যে কারণে এখানে তোকে আনা তা তো এখনো বাকি। কি? প্রেম গভীর দৃষ্টি মেলে কাছে এগিয়ে এলো, হাতা গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতেই তৃষার বুক ধকধক করতে লাগল। এ কি, সত্যিই কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই তৃষা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছনে থেকে ইয়ারফোনটা তুলে নিল। হেসে বলল, চোখ খুল বাদরমুখী, ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুজে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড়ু পৌঁছ দিয়ে কফি নিয়ে আসবে। বুঝেলে বাদরমুখী? তৃষা দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজরাল এখানে এনে আদিক্ষেতা দেখাবে ভেবেছিলাম, আরে গিন্নিপোনা করাচ্ছে। এখানে এনে রেক দেওয়া হচ্ছে। দেব নাকি ঝাঁটা দিয়ে মাথায় একটা 400 বোল্ডের বাড়ি? আকার লা একেবারে হাইব্রিড করলা, খেতে তিতা কিন্তু পুষ্টিকর। লাশের সামনে বসে আছে প্রত্যুষ। এই নিয়ে দুটো লাশ পেল। দুটোই মেয়ে। দুটোর মাথার চুল কেটে নেওয়া হয়েছে। খুনে চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়ে রেখে যায় তার খুনের পাট্টান কেমন। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলে প্রত্যুষ চোখের সানগ্লাসটা ঠিকঠাক মতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে, স্যার এই নিয়ে এমনভাবে দুটো মেয়ে খুন হল, আপনারা এখনও কিছু করতে পারলেন না যে? তাহলে কি এভাবেই একটার পর একটা খুন হবে? আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইট প্লিজ। প্রত্যুষ মিডিয়ার মাঝ থেকে কোনোমতে বের হয়ে গাড়িতে গিয়ে বসল। মাথাটা নষ্ট করে দিবে এবারের বিষয়। পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুনকো একটা লেইন বিষয় তার মতো কর্মকর্তাদের প্রশাসন ধরিও। এ কার দিয়েছে? এখন সরকারের ওপর তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে কি? প্রত্যুষ গাড়িতে বসতেই বাসা থেকে প্রেমান্তুইর কল এলো। সে তড়িঘড়ি করে বলল, ভাইয়ারে মা তোমার জন্য আবারও পাত্রী দেখতে গেছে। এবার মনে হয় ভাবি ঘরে আসবে। হোয়াট ননসেন্স! আবার? যুবরাজ সরকারের মেজাজ তুঙ্গে। সকাল থেকেই মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপা হয়েছে, এমপি সাহেবের হবু বউ বিয়ের আগের দিন রাতে পালিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! জীবনে বিয়ে কর, বে না করবে না বলে ধ্যান ধরে বসে থাকা মানুষটা এত বছর পর একটা বিচ্ছুকে কিনা শেষে মন দিল। ব্যাটি হতচ্ছাড়ি পালিয়েছে তো পালিয়েছে, সঙ্গে এমপির মনটাও সঙ্গে নিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারত অন্তত। কিন্তু আর নয়ও। ধানিলঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ দাঁত চেপে বলল, শুনো, তৃষাকে না পেলে ওর মাকে তুলে আনবে? পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফস আকার অবাক হয়ে বলল, ছি স্যার, মেয়ে না পেয়ে মেয়ের মাকে? যুবরাজ গর্জে উঠল, আরে বিয়ে করব বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। রাফসান ধীর স্বরে জবাব দিল, হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করেন। তুমি চুপ থাকো গবেষক কোথাকার! যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডার করার একটা টোটকা বলতে পারি। কি? আগে বলুন, আপনার ঠিক মাথাটাই তো গরম হয়েছে তাই না? হ্যাঁ তো। রাফসান নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম। যুবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে পুরান ঢাকার আদি মহল্লা নাজিরাবাদে। এলাকার প্রকৃত চেহারাটাই আলাদা। নাজিরাবাদকে সময়ের গহ্বরে আটকে আকারকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেওয়ালে খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যাওলা জমি সবুজ হয়ে আছে। পুরনো নকশার কাঠের বারান্দা দুলতে দুলতে ঝুলে থাকে, তার নিচে দোকানপাটে ভিড় লেগেই আছে। দাড়ি এক পাশে ভাঙাচোরা টিনের চালা থেকে টুপটাপ করে পানি ঝরে, অন্য পাশে কড়াইতে ভাজার শব্দের সঙ্গে মিশে আসছে পুরান ঢাকার বিশেষ গন্ধ। কাবাব বুটের ঝাল ভর্তা, চটপটির তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোঁয়া। গলির ভেতরেই সন্ধ্যাবেলায় একা ঘুরতে বের হয়েছিল তৃষা। বান্ধবী শিমলা আসেনি, তাই একা একাই ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলির মাথায় ম্লানকানা বাতি, দালানের চালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফাঁক দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়। এক গোলকধাঁধা। বাঁক পেরোলেই আরেক বাঁক, একটা গলি গিয়ে মিলেছে 3টে নতুন গলির সঙ্গে। দাড়ি কোনটা ধরে বেরোতে হবে এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তৃষা অজান্তেই পথ হারিয়ে ফেলল। তৃষার ফোনে ডাটাও নেই। গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে! হঠাৎ সামনের গলিটায় ঢুকতেই 7-8টা কুকুরকে বসে থাকতে দেখল। মহল্লায় নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়। ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে।
একটা জরুরি কাজে প্রত্যুষ তদন্ত করতে গলির ৭ নাম্বার বিল্ডিংটা এসেছিল ঘণ্টাখানে আগে একাই এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঢুকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে এসে বাইক চালু করতেই প্রত্যুষ আটকে উঠল, থেমে দাঁড়িয়ে কান খাড়া করল। আবারও শোনা গেল চিৎকার সং। হসন্ত গে প্রচণ্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্তও দেরি করল না, দৌড়ে ছুটল গলির সেই দিকে। কারণ প্রত্যুষের বোঝার বাকি রইল না কোনো মেয়ে যে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যু সদৌড়ে সামনের দিকে এগোতেই মাথায় ধপ করে আকাশ ভেঙে পড়ল। গোলাপি সালোয়ার কামিজ পরা খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করল। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, বরং মেয়েটি কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে চেঁচিয়ে বলছে, শালার গরিব কুকুরের বংশধর, মানুষ চিনিস তোরা? তৃষার পথ আটকে তার সঙ্গে বিরোধিতা করা আজ খাইছে তোদের। কুকুরগুলো প্রাণ বাঁচানোর জন্য ছুটে প্রত্যুষের পাশ হাতড়ে ছুটে পালালো। এখানে এসে ছিল মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছে কুকুরগুলোর সাহায্য লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? তৃষা দৌড়ে এসে প্রত্যুষকে ডিঙিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগেই ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর অঙ্গে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে প্রত্যুষের ওপর। জনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তৃষা ততক্ষণে প্রত্যুষের দিকে তাকায়, চোখে চোখ রাখতেই কোথায় যেন একটা গান বেজে উঠে। তুমহে দেখা তো ইয়ে জানা সানাম, পিয়ার হোতা হে রস্যই কার বানা সানাম, আবিয়াছে কাহা যায় হাম, ট্যারি বাহমে মার যায় হাম্মম। প্রেম নেওয়া জায়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পড়ল, হাতে সে ঘড়ি পরে না। ওই যে সময় দেখার সময় নেই বলেই। হসন্ত ভূত ঋষি বাবাদের মতো কতগুলো ব্রেসলাইট হাতে দিল। চুলগুলোতে তার চিরুনি চালানো লাগে না, সব সময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, ইয়াক, যত দূরে থাকা যায় বাবা। মানুষ ভাবে প্রেম বোধ হয় বখাটে, তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ অ্যালার্জি। আর গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। যেদিন ওমন মেয়েদের অঙ্গে সাক্ষাৎ হয় ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টে এলাটন খেতে হয়। মানুষের ইলিশ চিংড়ি বেগুনে অ্যালার্জি এই জনাবের মেয়ে মানুষে। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজের তরিকায় ঠিক করে, ওদের সঙ্গে পীড়িতের আলাপ জমে না ঠিক দুষ্টু আলাপের মাধ্যমে অন্তত এদেরকে নিজের থেকে মেপে মেপে 10 হাত দূরে তো রাখা যায়। প্রেমের কানের নিচ বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সে ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যান্টটা বিছানায় বসে পড়ে তার এন্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়েই সাজানো, সঙ্গে পুরো ঘর জুড়ে তো প্রেমের তোলা অহরহ ছবি তো আছেই। সারা বছর এদিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ড আকার এন্ড গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদু হার্ট এরটাকের নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশন দাদুভাইয়ের নাকি ভাল লাগে না। দাদুভাই বলে এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদুভাই আকাররা প্রেমের আপন বলতে কেউ নেই, প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেখানে সন্তান ছেড়ে দেয় সেখানে দুনিয়ায় নিজের খেয়ে অন্য কাউকে বিশ্বাস করাও মুশকিল। নিজের মতো আছে এই তো বেশ চলছে দিনকাল। আর কি লাগে? প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরায়। পাশেই টেবিলের ওপর কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ঢালা। প্রেম হাতের সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে গিটারটা এবার আরও শক্ত করে এ কার নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না, প্রেমে পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমেরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটার টুংটাং করে বাজালো, সুরে সুর মিলিয়ে গান ধরল, প্রেম আমার ও প্রেম আমার। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সবকিছুই বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখল, তার মধ্য থেকে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে। কি যে ব্যথা! মুখে কিছু উঠলে হেতিজা সেটাকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচায় নিজেও জানে না। আবার সে এটাও জানে এই খোঁচাখুচি করতে গিয়ে দাগটা যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি, আপাতত খুঁচিয়ে তো আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকতেই হেতিজা জিজ্ঞেস করলেন, প্রত্যুষ আসেনি? না, আসেনি। হেতিজা মুখ বাঁকিয়ে বললেন, ইস্কি ঘোড়ার ডিমের চাকর। ইকার বিয়ে দিলে যদি এত রাত পর্যন্ত ডিউটি করতে হয় তবে কি বউ টিকবে? আর আমারও কি নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে কখনো? প্রেমা দাঁত কেলিয়ে বলল, কেন মা, আমি আছি না? আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেব। ছি, কি সব কথাবার্তা! ঝাঁটা দিয়া বাড়ি মারব সর সামনে থেকে। প্রেমা মুখ ভেঙচি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ার কাছে। হেতিজা হাফ ছেড়ে বললেন, যা খালি।
আমি তো মুখে বললাম প্রেম দেবেনি একটা বাড়ি, তখন খুশি হব। প্রেমা মনে মনে আরেকবার মুখ ভেঙচি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার টোকানো মা নাকি আমি নিজেই টোকানো। রাতের খাবার খেয়ে সিদ্দিক নেওয়াজ রুমে বসতেই তার বাম হাত কালুর বাপ ওরফে মোখলেস হোসেন বদরুদ্দোজায়েস এ কার হাজির হল। এই বুড়োটা লুঙ্গি গায়ে পুরো অলি গলি চক্কর দিয়ে বেড়ায়, একেবারে সিদ্দিক নেওয়াজের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কি খবর চলছে তা ওই বাড়িতে ঘটার আগেই কালুর বাপের কানে পৌঁছে যায়। লোকটা চিকনোচাকন রস্য উকার খেয়ে দাড়ি নেই, এই বয়সেও একেবারে ক্লিন শেভ, গায়ের রং কালো মতো, সারাদিন পান খেয়ে ঠোঁট লাল করে রাখেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে অবশ্যই একটা ছাতা খুলে ধরা চাই, নইলে পানের পিক ছুঁড়ে সামনে দাঁড়ানো মানুষটাক এ কারই পিকোবিলাস করিয়ে দেবেন। কালুর বাপের ঘিন্নি মরেছে 10-12 বছর আগে কিংবা তারও বেশি, ঠিক মনে নেই, কিন্তু পৃথিবীর সব সুন্দরীকেই সে মৃত বউ নার্গিসের চোখে দেখে তাকে এত ভালোবাসত যে আজও লুঙ্গি পরে পথে ঘাটে নার্গিসের গানে কষ্টের মাজা ধুলানো নাচ করে বেড়ায়। এই তো কিছুদিন আগে সিদ্দিক কালুর বাপকে হুকুম দিয়েছে প্রেমের ওপর নজর রাখতে। নাতিকে যদি একবার হাতে নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে কট দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। সিদ্দিক নাতিকে দেখিয়ে দেবে, সে যদি ডালে চলে তাহলে দাদুও চলে পাতায়। কালুর বাপ ঠিক করেছে আগামীকাল ভার্সিটিতে যাবে। এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে না ধরতে পারলে সে নিজেই নার্গিসের গানে নাচা ছেড়ে দেবে। হুহো, সারারাত তৃষার ঘুম আসেনি, বারবার ওই গলিতে যেই ছেলেটি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তাকেই মনে পড়ছে। তৃষা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু রস্য উকার বাজল পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন রিংটোন কেউ ব্যবহার করে? তবে প্রত্যুষ ওই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃষাকে টুপ করে ছেড়ে দিয়েছিল। অমনেই সেও মাগো বলে চিৎকার করে উঠে। যা লেগেছে না মাইরি, জখমটা ব্যথা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল ভাবলেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। রাতে শিমলা মলম লাগিয়ে দিয়েছিল, তবু পরদিন ভার্সিটিতে এসে তৃষা আধঘুমে ক্লাস কাটাল। তবে আজকে কটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হাইব্রিড কোল্লাটা কি মরে টরে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষে বের হতেই অঙ্কুরের সঙ্গে দেখা হতেই সে বলল, আরে ভাবি আপনি? তৃষা ভ্রু কুচকে বলল, ভাবি? অঙ্কুর ছাড়বার পাত্র নয়। আরে ভাবি নয় তো কি, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে, মেয়েকে তো আর বিয়ে করছেন না, তাই সেই হিসেবে আপনার স্বামী তো আমার ভাই, আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি, তখন তো নানি হব, তাই না জেনে অগ্রিম 2 লাইন বেশি বলবেন না। যেমন বসো যেমন তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলাভোলা অঙ্কুরটার মাথার ওপর দিয়ে গেল সব। এসেছিল এই মেয়ের সঙ্গে রস্য উকার সম্পর্ক ভালো করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই প্রেম ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, ওইসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন প্রেম ভাই কেমন করে বুঝবে? ওনার নামকরণটা যে কে করেছে, সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাতো তাকে। তৃষা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কার না কার রুম সাফ করিয়েছে। ইসরে এত মোলায়েম হাতগুলো গেল, এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপ দিল, প্রেমকে দেখিস আকার ইব্রিড করলা, তোর কপালে একটা তার ছিঁড়া বানরের মতো দেখতে শাকচুন্নি বউ জুটবে। গেইটের কাছে আসতেই কে যেন পেছনে থেকে শীষ বাজিয়ে বলল, এই যে টিউবলাইট, কাম হিয়ার। তৃষার সেই কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পেছনে ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া কিছু চাই আপনার? বান্দা হাজির। প্রেম ঠোঁট বাকিয়ে বলল, এই তো চাকরানির ফর্মে এসেছ, আর ওটা বান্দা নয় বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হয় না। তৃষা আশপাশে থাকালো, এই লোকের লজ্জা নেই, জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাগজ দেওয়া হয়নি। ছ্যাহ। তৃষা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রেম বাইকের ওপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতেই তৃষা ক্ষেপে বলল, কোন হনুমান রে আমার ওড়না ধরে টানাটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক, এত মানুষের সামনে এই মেয়ে প্রেমকে হনুমান বলল, এমন ডাইরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকাতেই তৃষা পেছ ন ফিরে বলল, ও আচ্ছা আপনি ছিলেন সিনিয়র ভাইয়া, আমি ভাবলাম কে নাকে। মাইন্ড করবেন না, যাই হোক আমার ওড়না পছন্দ হয়েছে, আপনি আপনার ঠিকানাটা দিয়েন, জামা সেলোয়ারটাও পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে, থাক আমি না হয় বুঝেই নিলাম। বলেই মুখটা বাকাল তৃষা। প্রেম তা দেখে ভ্রু কুচকে বলল, এই যে মুখটা বাকালে, আমার না জুনিয়র তোমার প্রতি একটুও রাগ করতে মন চাইছে না? তৃষা চোখ দুটো সরু করে জিজ্ঞেস করল, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখ তো বাঁকাই হয়।
ওদের ওপর রাগ করলে আল্লাহ পাপ দিবে। তৃষার মেজাজ তখন আরও খারাপ। সেই শিমলা টেনে কাছে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আমার আগুন ধরছে। প্রেম বা কা হেসে চোখে রোদচশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা খাঁটি ঘিয়ের ডিব্বা আনো, আগুনে একটু ঘি ঢালি। তৃষা মুখ বাঁকিয়ে যেতেই পেছনে থেকে আবারও প্রেমের ডাক হলো, সেদিনের চুমুটা কিন্তু পাওনা জুনিয়র। তৃষা মনে মনে তেতে উঠল, এই খচ্চর লোক এখনও সেই কথা ভুলেনি। কতবার জোচ্চুর ভাবা যায়। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুরছানাগুলোকে দেখে মাথায় তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে উঠে, কুকুরের আম্মাজান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে, যাই এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিট করে আসা যাক। প্রেম আবার বলে উঠল, কি হয়েছে দেও চুমুটা। সে মায়াভরা ভঙ্গিতে বলল, প্রেম ভাইয়া আপনি প্লিজ চোখ বন্ধ করেন, আমার না হে বি লজ্জা। লজ্জায় মুখ পাতলা ঝলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রোগীর এর মতোই কালারটা হয়। ইস কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম মেখে এসেছে, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। তৃষা এগিয়ে আসতেই প্রেম অবাক হয়। ততক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে শিমলা আর অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তৃষা যত এগিয়ে আসে ততই প্রেম টাস্কি খায়। এই মেয়ের নাকি লজ্জা আছে, এই তার লজ্জার নমুনা। সুযোগ পেয়ে প্রেমের ঠোঁট খাওয়ার ধান্দা। এটা কি রাস্তার পাশে বিক্রি করা বেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলছে সে, তাই বলে প্রতিবাদ করার বদলে চলে আসবে? এখন চুমু খেতে না দিলে তো ও কার ইজ্জত বলতে সবার সামনে কিছু থাকবে না। প্রেম খোদার নাম নিয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে চোখটা বন্ধ করতেই বলল, যা করার জলদি করো। কই হলো, একটু ওয়েট। সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয় বাল। এমনিতেও গান্ধী পোকার চুমুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, না দিতে চাইলে নেই। জোর কিসের? প্রেম ছোটদের সঙ্গে জোর করে না। আরে না না, চুমু তো দেবই, চোখটা বন্ধ রাখুন না। প্রেম তাই করে। তবে হঠাৎ করে সে আবিষ্কার করল, এ কার মন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। চুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? কিন্তু চুমু কম চাটাচাটি বেশি লাগছে। প্রেম কি ললিপপ নাকি? প্রেম রাগে চোখ খুলতেই দেখল তৃষা তার গালের সামনে ওই ছানাটিকে ধরে রেখেছে। সেই ছানা আবার খাবার ভেবে প্রেমের গালে জিহ্বা ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখেই তো প্রেমের গা গুলিয়ে আসে। সে রিয়েকশন দেওয়ার আগেই অঙ্কুর ঠোঁট চেপে এসে গান ধরল, আহা একি ছোঁয়া নিশিদিন, শিহরণে কাটে এ বেলা। চলবে। বড় বটগাছটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে তৃষাকে। আজকে না জানি তার কপালে কি লেখা আছে। ভার্সিটি আসতে না আসতেই একটা মগা ছেলের সঙ্গে শত্রুতা বেঁধে গেল। গাছের সঙ্গে সে একা বাঁধা অবস্থায় নেই, বরং অঙ্কুরকেও বেঁধে রাখা হয়েছে। প্রেম তাকে লুঙ্গি পরিয়ে নিচে পিঁপড়া ছেড়ে দিয়েছে। তাও যে সে পিঁপড়া নয়, একেবারে বিষ পিঁপড়া। বেচারার সমানে চুলকাচ্ছে, কিন্তু সে চুলকাতেও পারছে না। হাত বেঁধে খা। এত বড় শাস্তি তো ইংরেজরাও সিরাজুদ্দৌলাকে দেয়নি। অঙ্কুর কাদো কাদো করে বলল, ভাই পিঁপড়া সিরিয়াস জায়গায় কামড়েছে, ইয়ে মানে যদি একটু চুলকে দিতেন। এতক্ষণ তৃষা চুপি ছিল, কিন্তু অঙ্কুরের কথা শুনে দাঁত কেলিয়ে বলল, কই দেখি। সঙ্গে সঙ্গে অঙ্কুর বলে উঠল, নাউজুবিল্লাহ, পুরুষ বলে কি আমার কোনো পুরুষত্ব নেই? দেখুন এসব আমার বউয়ের জন্য তুলে রাখা, কাউকে দেখাতে পারবো না। কিন্তু আমার সঙ্গে প্রেম করলে অন্য বিষয়, দেখতে হলে করতে হবে। মানে প্রেম? তৃষা মুখ ভেঙচি কেটে বলল, আসছে আমার পুদিনার চাটনি। আমি ওই প্রেম টেম করি না, এক্কেরে ভালোবাসি। প্রেম সঙ্গে সঙ্গে তৃষাকে একটা ধমক দিয়ে বলল, ওকে তো পিঁপড়ার কামড় খাইয়েছি, তোমার বুঝি সাপের কামড় চাই? এখন বলো তোমাকে কোন স্তরের শাস্তি দেব? তৃষা গলা উঁচু করে নির্ভীক ভঙ্গিতে বলল, দেন যেটা মন চায় দেন। প্রেম কাছে এগিয়ে এসে বলল, লিপ ফিলার করবে? টাকা দেন করি। ওকে ঠিক আছে। বলেই এ কার পকেট থেকে একটা সিসি বের করল। একটু আগেই একটা ছেলেকে দিয়ে সিসিটা আনিয়েছে। তৃষা প্রেমকে বলল, এই প্রেম ভাই এখানে অনেক গরম, ঘামিয়ে যাচ্ছি, একটু বাতাসের ব্যবস্থা করেন। আমার আন্ডা করব তোর জন্য শালি। বেশি কথা বলিস তুই, এই আন্ডাটা আমায় সিদ্ধ করে দিয়েন। বুঝেনি তো ডাইটে আছি। প্রেম ভুরু কুচকে বলল, তার নমুনা তো দেখতেই পাচ্ছি, খাসি একটা। তৃষা তির্যক হাসি দিয়ে বলল, খাসি চিনেন? ইয়ে কেটে ফেলা ছাগলকে খাসি বলে। এখন বলুন এখানে খাসিকে? আপনি নাকি আমি? আমি মানে? আমি কোনো খাসি না। ওমা তাই নাকি? তৃষা পাশে বাধা অঙ্কুরকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এত বড় ছেলের খতনা করা হয়নি? কি লজ্জার বিষয় বলুন তো। তৃষা ফের মেয়ের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই মাইরি, ওই সামনের গাছটায় একটা খতনার বিজ্ঞাপন দেওয়া, আমি আপনার হয়ে কথা বলে আসব। একেবারে জব্বর সার্ভিস দেবে। তুই আগে সার্ভিস নে ট্যাবলেট। আর আমি কি করেছি কি করিনি সেটা জানতে হবে না তোকে? যেদিন ধরব না সেদিন বুঝবি কে খাসি আর কে পাঠা।
তেল মেখে আসব গায়ে। ধরতে গেলেই বাইং মাছের মতো ফুরুত। ঠোঁট বাঁকিয়ে বলল, ছাই দিয়ে নেব। ফসকাবে না। তৃষা চুপসে যায়। তার আর এখানে ভালো লাগছে না। ওদিকে শিমলাটা সেই কখন থেকে প্রেমকে রিকোয়েস্ট করছে তৃষাকে ছেড়ে দেওয়ার জন্য। প্রেম চোখ গরম করে জানিয়ে দিয়েছে আরেকবার মুখ থেকে সাউন্ড বের হলে তাকেও নাকি বাঁধবে। তাই ভয়ে মেয়েটি আপাতত চুপসে আছে। ভাই ও মোর সিনিয়র ভাইয়া ঠ্যাং ব্যথা হয়ে গেছে তো। এবার ছাড়ুন। ধরলাম কই। প্রেম ধীরে ধীরে এগিয়ে এসে তৃষার সামনে এসে সিসিটা ধরতেই তৃষা বলল, এটা কি? তোমার বাল। প্রেম গম্ভীর গলায় জবাব দিল। আর প্রেম ভাই একটা হেব্বি মাল। তোমায় থাপড়িয়ে গাল করে দেবলাল। তৃষা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটতে যাবে তার আগেই প্রেম সিসি খুলে সেখান থেকে মধু বের করে বলল, মধু খাসালি। তারপর যদি মুখের ভাষা মধুময় হয়। সিনিয়রদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তা তো শিখিসনি। আপনিও তো জুনিয়রদের সঙ্গে ভালো করে কথা বলেন না। তাদেরকে ভালোবাসেন না। হলের রুমে দেখা করো ট্যাবলেট। ভালোবাসা দেবনি ঝোলা ভর্তি করে নিও। যাব না। আপনি কাজ করান খালি। আর করাবো না। জাস্ট অঙ্কুরের 7 মাস না ধোয়া জাঙ্গিয়াটা একবার ধুয়ে দিলেই হবে। সে কথা শুনে অঙ্কুর ফের বলে উঠল, ভাই এসব না বলে মেরে ফেললেই তো পারেন আমায়। প্রেম সেই কথার পাত্তা দিল না। তৃষাকে কি ছু বলতে যাবে তার আগেই তৃষা বলল, সমস্যা নেই, আমিও আপনাকে সেই জাঙ্গিয়া ধোয়া পানি যদি চিপড়ে শরবত করে না খাইয়েছি তবে আমার নামও তৃষা নুজায়াত নয়। প্রেম এগিয়ে এসে জোর করে তৃষার ঠোঁট সহ ঠোঁটের আশপাশে মধুলাগ রস্যইকার দিয়ে পকেট থেকে আরেকটা বাক্স বের করল। তৃষা সেখানে তাকাতেই ভয়ে চিৎকার করে উঠল, এমা মৌমাছি! এই লোক তাকে শেষ পর্যন্ত মৌমাছির কামড় খাওয়াবে? এই ভাই দেখেন, ছোট মানুষ তো একটু না হয় ভুল হয়েছে, তাই বলে মাছির চুমু চাই না, প্লিজ আপনার মানে পা ধরি এই যাত্রায় ছেড়ে দেন। প্রেম বিরক্ত গলায় জিজ্ঞেস করল, ছাড়া কথা বলতে পারো না? খাটাস মেয়ে, সরি ক্ষমা করে দেন। চুমু খেতে চাই না। চুমু তো আকার খেতেই হবে শোনা, কারণ এখন যে তোমায় চুমু খাওয়ানোর ভীষণ ফিল পাচ্ছে। যুবরাজ চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। পিস্তলটা পাঞ্জাবির পকেট থেকে বের করে সামনে বসে থাকা তৃষার মা বাবাকে বলল, জলদি বলুন আপনার মেয়ে কোথায় গিয়েছে, নইলে কিন্তু মাথা উড়িয়ে দিব। তৈমুর তখনও ফোনে গেমস খেলছে। সে যে কিডন্যাপ হয়েছে সে খেয়াল কি তার আছে? যুবরাজ রাফসানকে বলল, এই শালার ফোনটা নে তো। কিডন্যাপ করেও দাম পেলাম না, মন চাইছে ফোনটা ওর পেছনে দিয়ে ঢুকাই। ভাই পড়ে কিন্তু অপারেশনের খরচা আপনাকেই বহন করতে হবে। হ্যাঁ তাও ঠিক। হঠাৎ তৃষার মা চেঁচিয়ে বলে উঠল, এই কোনো সবজি আছে? এখন আমার সবজির শরবত খাওয়ার সময়। ডাইটে আছি তো। যুবরাজের রস্য উকার বকরে বলতে ইচ্ছে করছে শরবত নয়, আপনাকে হিসু করে দেওয়া সুইমিং পুলের পানি গুলিয়ে খাওয়াতে ইচ্ছে করছে। তবে সে বলল না। হবু শ্বশুর শাশুড়ি হয়তো। যুবরাজ তৃষার বাবাকে কিছু বলতে যাবে তার আগেই সে বলে উঠল, এই বাবা, এই কিডন্যাপ করে কোথায় নিয়ে এসেছ? কি গরম এখানে? এত টাকা কামিয়ে কি লাভ যদি জনগণের জন্য একটা এসি না লাগাতে পারো? এভাবে কেউ কিডন্যাপ করে? একটা টিভিও নেই। এখন আমি খবর দেখব কি করে? সন্ধ্যা 7টার খবর শুরু হতে চলল। লোকটিকে থামিয়ে তৃষার মা আবার বলে উঠল, এই বুড়া চুপ থাকো। আমার এখন জি বাংলার নাটক দেখতে হবে। গতকালের পর্বে দেখলাম রাধা ছাদ থেকে পড়ে যাচ্ছিল। এখনও আকাশেই ঝুলে আছে নাকি রিক লন্ডন থেকে এসে তাকে ক্যাচ করেছে সেটা দেখতে হবে না? মাকে থামিয়ে আবার তৈমুর চুপ যায় নাকি? সেও ফোনে ফ্রি ফায়ার খেলতেই হবে, তারও ফোন চাই বলে আন্দোলন শুরু করল। শেষে যুবরাজের মাথা পুনরায় গরম গেল। কেমন জানি চক্কর দিচ্ছে। একার রাফসানকে দ্রুত বলল, গবেষক এদের বিদায় করে বাড়ি পাঠিয়ে দে। এদের কিডন্যাপ করে আমি নিজেই এখন পাগল প্রায়। রাফসান মুখ বাঁকিয়ে বলল, আগেই বলেছিলাম এই পাগলের পরিবারের সঙ্গে সম্পর্ক কইরেন না। শুনলেন তো না? এখন ভুগতে থাকেন। আবার তো বিয়ে করতে চান আরেক পাগলকে। ছ্যাহ! অন্ধকার কক্ষটির অস্তিত্ব মৃত্যুর অন্তঃস্থল থেকে উঠে আসার সংকেত জানান দিচ্ছে। আলো এখানে ঢোকে না, ঢুকতেও চায় না। ভারী কালচে পর্দা জানালাকে গিলে কার এছে। বাতাসে জমাট বাঁধা রক্তের গন্ধ। কেমন যেন শ্বাসরুদ্ধকর সব। দেয়াল জুড়ে ঝুলছে বিকৃত সব প্রতিচ্ছবি। কোথাও চোখ উপড়ে ফেলা মুখ, কোথাও ভস্মীভূত অঙ্গ, আবার কোথাও হাহাকার মিশে থাকা অস্পষ্ট মানুষের চেহারা। রস্যইকারগুলো যেন আর ছবি নয়, একেবারে মৃত আত্মাদের বন্দি আর্তনাদ। এক কোণে স্তূপ হয়ে পড়ে আছে ছুরি করা তো নানা রকম অচেনা যন্ত্র। প্রত্যেকটির ধারকোনা এখনও কারো চামড়ার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ধাতব গায়ে শুকনো দাগ, কিন্তু সেই দাগ থেকে উঠে আসে ধোয়া মেশানো কাঁচা রক্তের গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি অপেক্ষা করছে দেয়ালের গায়ে। সারি সারি পুতুল, যাদের মাথা জোর করে নেড়া করে ফেলা হয়েছে। শূন্য কাচের চোখগুলো স্থির তাকিয়ে আছে দর্শকের দিকে, অথচ চোখের ভিতর নেই কোনো প্রাণ।
কিছু পুতুলের গলায় কাটা চিহ্ন, কিছুতে কালি সেলাই করা, কিছু আবার হেসে আছে ভাঙা দাঁতের মতো বিকৃত এক ভঙ্গিতে। কালো হুডি পরা লোকটার মুখে একটা কালো মাস্ক। সে রে ঢুকতেই হাতের ব্যাগটা থেকে একটা নতুন পুতুল বের করল। টেবিলের ওপর থেকে একটা চাকু তুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকল পুতুলের চোখের ওপর। যতক্ষণ না মনের শান্তি মিটল ঠিক ততক্ষণ পর্যন্ত। 7 মিটার পর সেই বিক্রি। পুতুলটিকে আরও বিকৃত করতে কেচি দিয়ে সব চুল কেটে একেবারে নেড়া করে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল পুতুলটির দিকে। ঠোঁটের কোণ বেঁকে যায়। পরক্ষণেই ভেসে ওঠে এক বিকট হাসি, যা মানুষের নয়, পশুরও নয়, যেন মৃত অর্ধেক জীবিত কোনো দুঃস্বপ্নের গলা ফেটে বেরিয়ে আসা আওয়াজ। হাসির প্রতিধ্বনি দেয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মনে হয় সারি সারি নেড়া মাথার পুতুলরা কেঁপে উঠল আর তাদের শূন্য চোখে লেগে গেল মৃত জুর আতঙ্ক। লোকটি এবার পুতুলটিকে জড়িয়ে ধরে, তার গন্ধ শুকল। তারপর বলল, তোমার জন্য নতুন চুল চাই তো? তোমার জন্য চুল এনে দিব। তুমি রাগ করো না প্লিজ। বলেই সে পুনরায় আগের মতো হাসল। এবারের হাসির শব্দ আগের থেকেও শতগুণ বেশি ভয়ঙ্কর মনে হল। পুরান ঢাকার একটা চোরাই ক্লাব ঘর। চোরাই বলার যথেষ্ট একটা কারণ আছে, কারণ এখানে অবৈধভাবে রাতের বেলা পার্টি করা হয়। ভয়ানক সব নেশা করে মানুষেরা, মেয়ে মানুষের সঙ্গে সময় কাটান। ওকার এখানে একেবারে সাধারণ বিষয় বলেই বিবেচনা করা হয়। তবে আজকের বিষয়টি আলাদা, কারণ আজকে এই ক্লাবের অন্যতম কাস্টমার প্রেম নেওয়াজের 28তম জন্মদিন। প্রতিবার জন্মদিনে সে নাইট ক্লাব পুরোটা ভাড়া করে নেয়, সবার জন্য হসন্ত সব কিছু ফ্রি করে দেয়। তবে এখনও সে এসে উপস্থিত হয়নি। প্রেমের বার্থডে কেক দিয়ে নয়, বরং মদ দিয়ে উদযাপন করা হয়। নামি দামি সব ব্র্যান্ড। হঠাৎ বাইরে শব্দ হয়, গোরগোর শব্দগুলো যেন রাস্তা শাসন করে বেড়াচ্ছে। লাভে যেই মেয়েটা ম্যানেজারের পদে আছে তার বয়সী বা কত? অতীত তাকে এখানে নিয়ে এসেছে। তবে যাই হোক, সে মন প্রাণ দিয়ে যেই মানুষটার জন্য সবসময় অপেক্ষা করে থাকে সে হচ্ছে প্রেম নেওয়াজ। তার প্রেম মেয়েটির নাম ইরিন। দাড়ি। মেয়েটি এমন কোনো নেশা নেই, করেনি এমন কোনো বাজে কাজ নেই যা তার করা বাকি। প্রেম আর তার মধ্যে এইসব দিক থেকে মিলের অভাব নেই। সে জানে প্রেম একদিন তার হবেই, কোনো না কোনো ভাবে। নইলে কি এত এত মেয়ে থাকতে প্রেম বারবার তার কাছে আসে? ইরিন বাইরে বের হওয়ার আগেই দেখল এক দল মানুষ প্রেমকে ঘিরে রেখেছে। সে ভিড়ের মাঝ থেকে এক ঝলক প্রেমকে দেখল, কালো চামড়ার জ্যাকেট, কনুইতে ধাতব গার্ড, হাতে শক্ত গ্লাভস, মুখে হেলমেট, কিন্তু ভেতর থেকে চোখের ধারালো দৃষ্টি বেরিয়ে আসছে ভিজারের ফাঁক দিয়ে। প্রেমের পাশের বাইকে অঙ্কুর আছে। ওরা বাইক রাইড থেকে যে মাত্র ফিরেছে তা বুঝতে বাকি রইল না ইরিনের। প্রেম ধীরে হেলমেটের লক খুলে মাথা থেকে টেনে নামাল। ভেতর থেকে ঘামে ভেজা চুল এলোমেলো হয়ে পড়ল কপালে, মুখে সেই শীতল বেপরোয়া দৃষ্টি, ঠোঁটের কোণে একচিলতে বাঁকা হাসি। চারপাশের মেয়েরা মুহূর্তেই কেমন যেন বদলে গেল। প্রেমকে দেখে তাদের চোখের দৃষ্টি যেন হিপন ও কারটাইজ। দু একজন ফিসফিস করে নামটা বলল, প্রেম নেওয়াজ চলে এসেছে। মেয়েদের কেউ ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে ফিসফিস করে হাসল, কেউ আবার সোজা হয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগল। কারো চোখে বিস্ময়, কারো চোখে কামনা, হয়তো এ কার মুখে একটু ভালো করে দেখার, তার ভারী নিঃশ্বাসের পতনে নিজের ধ্বংস ডেকে আনার। প্রেম আর দেরি করল না। বাইক থেকে নামতেই ভারী বুটের শব্দ মাটিতে বাজল, টক টক শব্দ। সে ঠান্ডা ভঙ্গিতে বাইকের চাবি এক ঝটকায় ছুঁড়ে অঙ্কুরের দিকে। অঙ্কুর হকচকিয়ে গেল, কিন্তু মুহূর্তেই চাবি ধরে ফেলল। চাবিটা পকেটে রেখে সেও নেমে পড়ল। দুই ধারের মানুষকে তখন সিকিউরিটি আটকে রেখেছে। প্রেম নেওয়াজের ভেতরে ঢোকার জন্য তো যথেষ্ট জায়গা দরকার, তাই না? ভেতরে ঢোকার আগে প্রেম আর পেছনে তাকাল না। ভিড়ের মাঝ দিয়ে মাথা উঁচু করে ঢুকে গেল ভেতরে। প্রেম ক্লাবে ঢুকতেই পার্টি শুরু হল। স্কটল্যান্ড থেকে আনা হুইস্কির বোতলে সবাই ডুবে গেল। তবে প্রেমের গান ছাড়া তো এই পার্টি অসম্পূর্ণ। সে গান গাইতে স্টেজে উঠল মাঝরাতের দিকে। সেখানে উঠতে যাবে তার আগেই একটা মাঝবয়সী ছেলে তাকে আচমকা ধাক্কা দিল। প্রেম কিছু বলল না। নেশা করেছে, হুঁশ হারিয়েছে, ধাক্কা লাগা কোনো বড় বিষয় নয়। তবে মাথাটা গরম হলো তখন যখন ওই ছেলেটি বলে উঠল, শালা তোর মা কি তরে অন্ধ পয়দা করছে? এখনই তো মদের গ্লাসটা পড়ত। ব্যাস এইটুকু শুনেই প্রেমের মাথা বিগড়ে যায়। টেবিলের ওপর সিরিঞ্জ রাখা ছিল, তাতে ড্রাগ ছিল। প্রেম এক মুহূর্ত ভাবল না সে কি করছে, কোনটা ভুল কোনটা সঠিক। মুহূর্তেই একসঙ্গে 3টে সিরিঞ্জ একসঙ্গে তুলে গেঁথে দিল ছেলেটার গলার রগ বরাবর। ক্লাবের সবাই এক লহমায় থেমে গেল। ছেলেটি মাটিতে লুটিয়ে পড় কার জবাই করা মুরগির মতো কিছুক্ষণ ছটফট করে সেখানেই স্থির হয়ে গেল। সবাই তখন আতঙ্কে চুপসে আছে। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, ওর ব্যবস্থা কর। তারপর সবার দিকে তাকিয়ে ধমকে বলল, শালারা সার্কাস দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাচোস না কেন? নাচ সব
ফুর্তি কর। সবাই সেই ধমকে এক মুহূর্ত স্থির থেকে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। ইরিন এসে প্রেমের কাঁধে হাত রাখতেই প্রেম একবার সেই হাতের দিকে তাকালো বাঁকা চোখে। তারপর ইরিনকে বলল, হাত সরাও। মেয়েদের গায়ে হাত দেওয়া যে নিতে পারি না তা তো জানোই। ইরিন হাত সরিয়ে মন খারাপ করল। তারপর বলল, গান গাইবে না? গানের আর মুড নেই। তো কিসের মুড আছে? সেই কথার জবাব দিল না প্রেম। তারপর চুপ থেক। কার পুনরায় বাঁকা হেসে বলল, উপরে চলো, দেখাচ্ছি কিসের মুড আছে। সকালে সিদ্দিক নেওয়াজ প্রেমের রুমে আসে। ঘরে মদ, সিগারেটের গন্ধ, জানালাগুলো আটকানো, পর্দা দেওয়া। প্রেমের আলো পছন্দ না, তবে কালো রং অনেক পছন্দ। ছন্দ অন্ধকার, তাই তো বাড়ির চারপাশে তার এত এত গাছপালা, যাতে করে ছায়া ঘিরে রাখে তার কাঠের বাড়িটিকে। প্রেম কুকুর বেশ পছন্দ করে। তার যেই পোষা কুকুরটা আছে ওর নাম লুফি। কত বড় আর রোমশ একটা কুকুর। প্রেমের রেশে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। একবার নতুন কাজের লোকটাকে কামড়ে দিয়েছিল। তারপর তো মানুষ ওর ঘরে আসতেও চায় না। সিদ্দিক উপর হয়ে শুয়ে থাকা প্রেমের চুলে হাত বুলিয়ে দেয়। মুখলেসকে জিজ্ঞেস করে, ও ফিরেছে কখন জানো? গার্ড কইল তো 7টার দিকে। সিদ্দিক বড় একটা নিঃশ্বাস ফেলে লুফির দিকে তাকালো। কুকুরটা প্রেমের পাশেই বসে আছে, দেখছে তার মালিককে। বিপদের গন্ধ পেলেই হামলে পড়বে মনে মনে, হয়তো তাই ভাবছে। সিদ্দিক আফসোস ভরা কণ্ঠে মুখলেসকে বলল, আমি ওকে মানুষ করতে পারিনি কালুর বাপ। ওকে আমি যথেষ্ট ভালোবাসা দিতে পারিনি। তবে তুমি তো জানো আমি চেষ্টা করেছি। তবুও ব্যর্থ কেন হলাম? সিদ্দিক রুম থেকে চলে যাওয়ার পর প্রেমী পাশ ফিরে ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তার ঘুম অনেক পাতলা। রুমে ঢুকতেই টের পায় সে ঘুমটা ভেঙে যায়। সে একটা সিগারেট ধরিয়ে ফোনের দিকে তাকায়। ভালোই তো সময় হয়েছে। ধোয়া ছেড়ে লুফির দিকে তাকিয়ে বলল, কাম লুফি বেবি, তোমার খিদে পেয়েছে তাই না? চলো তোমার খাওয়ার ব্যবস্থা করি। ভার্সিটি যাওয়ার পর আজ কেমন যেন ভালো লাগছিল না। ওই তৃষার ক্লাসেও লোক পাঠিয়েছিল প্রেম, সে আজ আসেনি। আসতে না আসতেই ফাঁকিবাজি শুরু। শালিকে আরও দুট ও কার কামড় খাওয়ানো উচিত ছিল। এতক্ষণে হয়তো মুখটা ফুলে আলু আর ঠোঁটটা ফুলে কদুর মতো হয়ে গেছে। ভালোই হয়েছে, তাতে প্রেমের কি? বেশি বেয়াদব ওই মেয়ে। ছুটির সময় সিমলা বের হতেই প্রেম অঙ্কুরকে পাঠালো তার কাছে। জিজ্ঞেস করতে, ওর বেয়াদব বান্ধবীটা বাসা থেকে প্রেমকে সালাম দিয়ে যায়নি কেন? অঙ্কুর সঙ্গে সঙ্গে বলল, ভাই যা শুরু করছেন। ওই মেয়ে মরলেও তো বলবেন কবর থেকে উঠে এসে সালাম কেন দিল না? প্রেম সেই কথা শুনে অঙ্কুরের দিকে কাতেই সে চুপসে সরাসরি সিমলার পথ রুখে দাঁড়াল। জিজ্ঞেস করল, তোমার বান্ধবী কই? সিমলা চোখের কালো রঙের বঙ্গবন্ধুর মতো দেখতে চশমাটা ঠিক করে বলল, সে বাসায়। ওর মুখ ফুলে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, তাই আসেনি। তো তুমি এলে কেন? রোদে পুড়ে তোমার উজ্জ্বলতা নষ্ট হয়েও তো যেতে পারে। সমস্যা নেই, গ্লো এন্ড লাভলি ব্যবহার করি। উইটা দিলে সুন্দর হওয়া যায়। যায় তো আপনার মতো কাকো ময়ূর হয়ে যাবে। যেহেতু আমার কথা লেছো, তাহলে সেটাকে কমপ্লিমেন্ট হিসেবেই ধরে নেব। সিমলা মুচকি হাসল। তা দেখে অঙ্কুর বলল, ওমাগো, এভাবে হেসো না, মেয়ে আমার সুগার লেভেল বেড়ে যাবে। সিমলা মুচকি হাসল, আর সেটা দেখে অঙ্কুর থামতে না পেরে বলে উঠল, আবার হাসে। এভাবে হাসলে তো রাতে আমার ঘুমই আসবে না। ঠিক তখনই সিমলার হাঁচি এসে পড়ল। সরাসরি অঙ্কুরের মুখে ছিটকে গেল হাঁচি। সরি, হঠাৎ করে চলে এসেছে। অঙ্কুর কোনোমতে নিজেকে সামলে নিল। মনে মনে ভাবল, আকার বে একদিন আমাদের মাঝে ভালোবাসা চলে আসবে, বিয়ে চলে আসবে, ঘরভর্তি বাচ্চাও চলে আসবে। সিমলা মেয়েটা হুটহাট হাঁচি দেয়, আর না জানি কি দেবে, তাতে কি? ভালোবাসায় এমন 2-4টে দেওয়া নেওয়া চলতেই থাকে। সিমলা যদি হাঁচি দেয়, আমি তাকে ভালোবাসা দেব, আদর দেব, ডজন ডজন বাচ্চাও দেব। স্বপ্নমগ্ন অঙ্কুরকে ভাঙিয়ে দিল হঠাৎ প্রেম ভাইয়ের ফোন। একটু ধৈর্যও নেই লোকটার। এভাবে চললে তো তার বিয়ের 1 মাস পরেই শোনা যাবে নেওয়াজ বংশের উত্তরাধিকার চলে আসছে। ফোন ধরতেই ওপাশ থেকে প্রেমের গম্ভীর স্বর ভেসে এলো, তৃষার খবর কি? কি বলল সিমলা? সিমলা তো কিছু বলল না, কিন্তু আমি যে তাকে অনেক কিছু বলতে চাই। কি বলতে চাস? বলতে চাই, ওগো সিমলা, তুমি কি আমার জীবনের ডাটা হবে, যাকে ছাড়া আমার জীবন চলেই না? প্রেম হা হলো না, উল্টো গম্ভীর গলায় বলল, কিন্তু তুই তো ওয়াইফাই ইউজার। ওই একটা হলেই তো হলো। হো। তৃষা অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঠোঁটের ফোলা নিয়েছে। জীবনটা তার বেদনা। এমন হারে দজ্জাল ছেলে তো কোনোদিন সে দেখেনি। খবিশের ঘরে একটা তারছিরা আসবে, থুথু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে, এই বলে রাখছে তৃষা। তৃষার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। একটা কাজ তো খুঁজতেই হবে, এভাবে চললে হবে না। ওদিকে সিমলার মা কাল রাতে সিমলাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলছিল, কিরে তো বন্ধু আর কতদিন এখানে থাকবে? সত্যি করে বল তো, এই মেয়ে কোনো কাণ্ড ঘটিয়ে এখানে আসেনি তো? শেষ
কথা তৃষার একটু ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তায় বের হয়, কিন্তু সে তো ভুলেই গেছে তার ফোনে ডাটা নেই। এভাবে কি চলে? বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটা জিমের সামনে গিয়ে চোখ থমকে যায়। এখানে হিসাব শখের জন্য একটা মেয়ে নেওয়া হবে। যেই আমার জিম, এখানে আর কত ইনকাম হয় এই হিসাব তৃষা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করে বের করতে পারবে। তৃষা বুক ফুলিয়ে জিমে যেতেই তার এবার আত্মা বের হওয়ার উপক্রম হবে না। জিমে দেখি হ্যান্ডসামদের বাহার, একজনের কি বডি, এসব দেখলেই তো নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। এই ছোট্ট হৃদয়টাকে আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলেছে। যাকে দেখে তাকেই জায়গা দিয়ে দেয়। একটার পর একটা নিউ টেন্সের মতো চলছে তো চলছেই। ব্যাগ থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখে। মেকআপ সব ঠিক আছে তো? হঠাৎ তার চোখ যায় একটা লোকের দিকে। আরে এটা সেই দিনের ওই হিরো না, যে তাকে কুকুরের হাত থেকে বাঁচাতে এসেছিল? মাইরি কি হট লাগছে। এই ছেলে তো পুরোই চকলেট বয়। এই ছেকেটার সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। আল্লাহ মনে হয় প্রেমের ইঙ্গিত দিচ্ছে। প্রত্যুষের শরীর এখন পুরো ভিজে গেছে ঘামে। কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখে সে হাতের পশ্চাৎভাগ দিয়ে মুছেও আবার ভিজে উঠছে। গলা ও বুক জুড়ে ঘামের রেখা টি-শার্টের ভেতরটা এমন ভিজে গেছে যে গায়ে আঁকড়ে লেগে আছে। সে গাঢ় নীল রঙের স্লিভলেস টি-শার্ট পরেছে, যেটায় ঘাম জমে রং আরও গাঢ় হয়ে উঠো। কারছে বাইসেপস আর ট্রাইসেপস ফুলে উঠেছে, টানটান পেশিগুলো ঘামের ঝিলিক নিয়ে একেবারে স্পষ্ট। কালো ট্র্যাক প্যান্ট পরে আছে, পাশে সরু ধূসর লাইন টানা। কবজিতে কালো জিম গ্লাভস, যেটা ভিজে গেছে, রং প্রায় চকচক করছে। গলায় একটা সাদা টাওয়েল ঝোলানো, সেটাও ভিজে ভারী হয়ে গেছে। কানে ছোট ইয়ারবাডস ঢোকানো, কিন্তু এখন গান শোনার চেয়ে তার নিজের হৃদস্পন্দনের শব্দই বেশি শোনা যাচ্ছে। তৃষা প্রত্যুষের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতেই পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে প্রত্যুষের পেছনে এসে ধপ করে পড়ল। জিহ্বার একেবারে কাছেই গালি চলে এসেছিল। ভোটকার বাচ্চা ভোটকা, তুই এই পেট নিয়া জিমে কেন আসছ তো? রস্যই কার সাপ দিলাম, চিকন্ত হইতেই পারবি না, উল্টো ব্লাস্ট হয়ে মরবি। তবে সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এসব শুনলে পটার আগেই পালাবে। কি এমন ধপাস করে পড়ল তা দেখার জন্য সে পেছনে ফিরতেই দেখল সেই দিনের সেই তৃষা মেয়েটা কার আছে। সে ভ্রু কুচকে তৃষাকে জিজ্ঞেস করল, আরে তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো যে? তৃষা জলদি কপালের সানগ্লাসটা চোখে দিয়ে বলল, আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের জিম? তৃষা তখনও সেইভাবেই পড়ে আছে। লজ্জা লাগছে তার। কি কেলো হয়ে গেল। সে কোনো মতো ম্যানেজ করে বলল, মানে এটা চিৎপটাং জিম।